সবাইকে স্বাগত জানাচ্ছি প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া সুরক্ষায় প্রতিদিন অনুষ্ঠানে পাওয়ার্ড বাই ইউনাইটেড হসপিটাল। আমরা এই অনুষ্ঠানে স্বাস্থ্যের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে থাকি। শুধু স্বাস্থ্যের বিভিন্ন দিক নয়, স্বাস্থ্য সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে, স্বাস্থ্য অর্থনীতি, স্বাস্থ্য বাজেট এবং অন্যান্য কিছু। কিন্তু আজকে তারই একটি গুরুত্বপূর্ণ দিক নিয়ে আমরা আলোচনা করতে চাই, সেটি হচ্ছে সুরক্ষায় মানসিক স্বাস্থ্য বা মানসিক স্বাস্থ্যের সুরক্ষা নিয়ে। এবং এই অংশটিতে আমাদের আসলে শরীরে যেরকম রোগ হয়, আমাদের মনেরও কিন্তু রোগ হতে পারে, যে বিষয়টি আমাদের সমাজে বিভিন্ন সময়ে দীর্ঘ সময় ধরে অবহেলিত। এবং এই মনের এই রোগ নিয়ে বা মানসিক স্বাস্থ্য নিয়ে কিন্তু আমরা একেবারেই যথেষ্ট সচেতন নই, যতটা সচেতন শারীরিক সমস্যা নিয়ে। কিন্তু এই মানসিক সমস্যাগুলো কিন্তু সামনে আসা দরকার। এবং এই মানসিক স্বাস্থ্যের কতগুলো গুরুত্বপূর্ণ উপাদান রয়েছে, যার মধ্যে একটি গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে ক্ষমা করে দেয়া। আমরা জানি যে ক্ষমা একটি মহৎ গুণ, সর্বোত্তম গুণ, এবং এই ক্ষমার মাঝে মনে যে প্রশান্তি লাভ হয় তা কিন্তু আসলে অন্য কিছুতে নয়। এবং এই প্রসঙ্গটি নিয়ে আমরা আজকে আলোচনা আসতে চাই যে ক্ষমা ও মনের যত্ন। আসলে ক্ষমা কী, ক্ষমা কখন করতে হবে, কখন আসলে আমরা মনের এই শান্তিটি পেতে পারি, কখন সেটি প্রযোজ্য, এই সবগুলো প্রশ্নের উত্তর নিয়ে আমরা আজকে আলোচনায় আসব। এবং আজকের এই আলোচনায় আমরা একটি অংশ রাখছি, সেটি হচ্ছে যে আমাদের যে স্ক্রিনে দেখানো যে নম্বরটি রয়েছে, সেই নম্বরটিতে সরাসরি ফোন করে সংশ্লিষ্ট বিষয়ে আপনাদের প্রশ্ন মতামত আমাদের সাথে যুক্ত হতে পারেন, জানাতে পারেন। এবং আশা করছি আমাদের যারা সঙ্গে যুক্ত রয়েছেন তারা সেই প্রশ্নগুলোর জবাব দেওয়ার চেষ্টা করবেন। আমাদের অনুষ্ঠানের সঙ্গে যুক্ত রয়েছেন অতিথি হিসেবে মাহমুদা মুহসিনা বুশরা, সাইকোথেরাপিস্ট অ্যান্ড ট্রেনার, সিটি হসপিটাল, ঢাকা। বুশরা, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। থ্যাংক ইউ। একই সঙ্গে আমাদের সাথে অনলাইনে যুক্ত রয়েছেন ডাক্তার এম তাসদিক হাসান, মানসিক স্বাস্থ্যকর্মী ও গবেষক, নির্বাহী সদস্য পাবলিক হেলথ ফাউন্ডেশন বাংলাদেশ এবং গবেষক ডিজিটাল মেন্টাল হেলথ, মোনাশ ইউনিভার্সিটি, অস্ট্রেলিয়া। শুধু অস্ট্রেলিয়া থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন ডাক্তার এম তাসদিক হাসান। ডাক্তার তাসদিক, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। অনেক অনেক ধন্যবাদ। আচ্ছা, আমরা যে প্রসঙ্গটি বলছি, আমার জন্য আজকে একেবারেই ব্যতিক্রমী একটি বিষয়, সেটি হচ্ছে সুরক্ষায় মানসিক স্বাস্থ্য। যে বিষয়টি ক্ষমা নিয়ে কথা বলতে চাচ্ছিলাম। এই প্রসঙ্গটি সাধারণত আসে না সবার, আমরা নানান রকম সমস্যা নিয়ে কথা বলি, কিন্তু ক্ষমার মতো একটি জায়গা, এটি কিন্তু প্রশান্তির জায়গা হতে পারে। এই বিষয়টি নিয়ে আমরা খুব কম ভাবি, সে ভাবনাটি আজকে ভাবতে চাই। বুশরা, প্রথমেই আমি জানতে চাই আসলে ক্ষমা আসলে কি, মানে আপনাদের পরিভাষায় ক্ষমা বলতে আমরা কি বোঝাই? ধন্যবাদ ভাইয়া, আপনি প্রথম দিকে কিন্তু একটু বলে দিয়েছেন, মানে প্রশান্তি পেতে চাই। আমরা যখন ক্ষমা আসলে কথাটা চিন্তা করি, তখন এক ধরনের প্রশান্তি ফিল হয়। প্রশান্তি মানে কি, একটা আমি যদি বলি আমার খুব সহজ ভাষায় যারা আসলে দেখছেন তাদের জন্য, যে আমাদের বডির মধ্যে এক ধরনের আরাম ফিল হয়, ভীষণ আরাম ফিল হয়। আরেকটা বিষয় হচ্ছে আমি যখন ক্ষমা করতে পারি, হ্যাঁ, তখন হচ্ছে যে নিজেকে গ্রহণযোগ্যও মনে হয়। এবং যেহেতু এই ক্ষমা বলতে দুটো পার্ট কিন্তু এখানে জড়িত, একটা আমি আর একটা অন্য পক্ষ। তো এই দুটো জায়গাতেই যখন আমি ক্ষমা অন্য পক্ষকে করতে পারি এবং নিজেকে করতে পারি, তখনই আসলে প্রশান্তিটা লাভ করা যায়। হ্যাঁ, তো আমার ভাষায় হচ্ছে ক্ষমা মানে হচ্ছে আসলে প্রশান্তি বা আরাম এবং রেসপেক্ট, সেলফ রেসপেক্ট, আদারকে রেসপেক্ট করা, সেই জায়গাটাও ফিল আসে আর কি। এই বিশেষ কয়েকটা গুণে আসলে এই ক্ষমাটা তৈরি। আমার কাছে মনে হয় যে আমরা সাইকোলজিক্যালি এটা ফিল করি যে হ্যাঁ, ক্ষমা আসলে আমরা করে দিই, কিন্তু আসলে ক্ষমা করে দিই বলি, কিন্তু ওই যে ওই আরামটা অনেক সময় আমরা পাই না। ওই যে আরাম বোধটা যেটা এবং রেসপেক্ট ফিলিং যেটা, এটাই মূলত আসলে আমি ফিল করি যে এটা ক্ষমা। খুব ক্ষমাকে সংজ্ঞায়িত করেছেন বুশরা। আমি ডাক্তার তাসদিক আপনার কাছে আসি। ক্ষমার যে বিপরীতে যে প্রশ্নটি রয়েছে বা অংশটি রয়েছে, অপোজিট যে সাইডটি রয়েছে, সেটি হচ্ছে প্রতিশোধ পরায়ণতা। যে কেউ যদি আমাকে কোনোভাবে আঘাত করলো, স্বাভাবিক মানবিক প্রবৃত্তি থেকে আমরা তার প্রতি এক ধরনের রাগ, এক ধরনের অভিমান, ঘৃণা, যে একসময় সেটি খুব চূড়ান্ত প্রতিশোধ পরায়ণতায় রূপ নেয়। এই জায়গাটিতে আসলে কোন ক্ষমার এই যে পরিব্যাপ্তি, যে কখন কাকে আমরা ক্ষমা করতে পারবো, কোন অপরাধ পর্যন্ত ক্ষমা করতে পারবো, কোন জায়গায় যে থামতে হবে, কারণ সামাজিক একটি শৃঙ্খলার বিষয় রয়েছে একই সঙ্গে। তো এই প্রতিশোধ পরায়ণতা এবং ক্ষমা, এই দুটির আপনার কাউন্টার সাইডটা আমরা একটু শুনতে চাই আপনার কাছ থেকে।
ওয়াও, খুবই কঠিন একটা প্রশ্ন। এবং আসলে যে ইস্যুটা নিয়ে আজকে আমরা কথা বলছি, সুরক্ষায় মানসিক স্বাস্থ্যে ক্ষমা এবং মানসিক স্বাস্থ্য অথবা প্রতিশোধ পরায়ণতা, যেটা আমি বলি না কেন, এটা আসলে আমরা নর্মালি কোনো ফোরামে ডিসকাস করি না। এটা আমাদের নর্মাল যে লাইফ, আমরা যে প্রতিদিন যে জীবনটা কাটাচ্ছি সেখানেও যে আমরা প্রতিদিন ডিসকাস করছি সেটা না। তো অনেক অনেক ধন্যবাদ আপনাকে এবং বুশরা আপুকে যে আমরা আজকে এই এরকম একটা কঠিন টপিক নিয়ে কথা বলছি। আমরা নিজেরাও কিন্তু এটার বাইরে না। ক্ষমার যে বিপরীতটা, প্রতিশোধ স্পৃহা, আমরা মানসিক স্বাস্থ্য নিয়ে যারা কাজ করি আমাদের মধ্যেও যে আসে না, বা আমরাও যে সবসময় একদম একবারেই ক্ষমা করে দিতে পারি কোনো একটা ইস্যুতে, সেটা কিন্তু না। এবং খুব ইন্টারেস্টিং এই জায়গাটাতে, কারণ এখানে ক্ষমা যখন আমরা বলছি, এটা কিন্তু শুধুমাত্র অন্য একটা মানুষকে না, এটা নিজের ক্ষেত্রেও হতে পারে। অনেক সময় আমরা এমন একটা জায়গায় পৌঁছে যাই, এমন একটা কাজ করে ফেলি, হয়তো আবেগের একটা চূড়ান্ত সীমায় পৌঁছে, বা একটা খুব কনসিয়াস ডিসিশন থেকে হয়তো একটা এমন একটা অ্যাক্টিভিটিতে এমন একটা স্টেপ নিয়ে ফেলি বা একটা কথা বলে ফেলি, যেটার জন্য কিন্তু নিজেকেও ক্ষমা করার একটা ব্যাপার চলে আসে, যে আমি কি আসলেই নিজেকে ক্ষমা করতে পারবো নাকি বারবার আমি নিজেকেই দোষারোপ করতে থাকবো, একটা গিল্ট যে জায়গাটা। তো অনেকগুলো অ্যাসপেক্ট, একটা প্রতিশোধ স্পৃহা, যেটা যদি আমি বলি ক্ষমার একদম বিপরীতটা। সো এই জায়গাটাতে আসলে একটু আমাদের মানে যে কনসেপ্টটা সেটা ক্লিয়ার হওয়া দরকার, যেটা বুশরা আপু বলছিলেন, আমি 100% একমত যে রেসপেক্টের একটা জায়গা আছে। পাশাপাশি খুব ইম্পর্টেন্ট একটা যে ব্যাপার, সেটা হচ্ছে ক্ষমার যে ডেফিনেশনটা, সেটার মধ্যে কিন্তু দুইটা জায়গা, একটা ডিসিশন মেকিং, যে আমি ডিসিশন নিচ্ছি, আমি সিদ্ধান্ত নিচ্ছি যে আমি ক্ষমা করে দিব এই জায়গাটাতে, এটা এটা একটা অ্যাসপেক্ট হতে পারে যে আমার সিদ্ধান্তটাই এটা। আরেকটা ইমোশনাল অ্যাসপেক্ট, যে আমি ইমোশনালি আমার যে প্রসেসটা সেটা অটোমেটিক্যালি ক্ষমার দিকে চলে যাচ্ছে। প্রতিশোধ স্পৃহা হচ্ছে ঠিক অপোজিটটা, যে একটা একটা হলো যে যখন আমি একটা এমন সিচুয়েশনের মুখোমুখি পড়ছি যে যেখানে আমার মনে হচ্ছে যে কেউ একজন অফেন্ডার, মানে যে যার কারণে আমার ক্ষমার ইস্যুটা আসছে, যে এমন একটা ঘটনা ঘটে গেছে, সেখানটাতে কিন্তু একটা ডিসিশন মেকিং এর ব্যাপার থাকে, যে আমাকে এখানে একটা প্রতিশোধ বা শোধ নিতেই হবে। ঠিক একই রকম ভাবে এখানে ইমোশনাল যে জায়গাটা, যে আমি হয়তো চিন্তা করছি না, ডিসিশন নিচ্ছি না, কিন্তু অটোমেটিক্যালি আমার যে প্রবৃত্তিগুলো, একটা মানুষের যেই একটা ন্যাচারাল যে হিউম্যান ইনস্টিংক্ট, সেই জায়গাটা থেকে আমি হয়তো প্রতিশোধ স্পৃহা নেওয়ার দিকে চলে যাচ্ছি। খুব ইন্টারেস্টিং যে জায়গাটা, অমিত ভাই, আমি যেটা আপনাকে বলতে চাই সেটা হচ্ছে, যদি কেউ এই প্রতিশোধ স্পৃহাটা নিজের মধ্যে পুষে রাখে, মানে আমরা যখন গ্রাজ যেটা বলছি, বা আসলে শব্দগুলো খুব এখানে অনেকগুলো মানে শব্দ এখানে চলে আসে, সেইটা কিন্তু ইম্প্যাক্ট ফেলছে অনেকগুলো জায়গায়। এই গ্রাজটা বুশরা আপু হয়তো আরো ক্লিয়ার করে বলতে পারবেন, পিটিএসডির দিকে নিয়ে যেতে পারে, একদম পোস্ট ট্রমাটিক স্ট্রেস ডিসঅর্ডার, সেটার দিকেও কিন্তু একটা মানুষ চলে যেতে পারে। আবার আমি যদি একটু গবেষণার পার্সপেক্টিভে দেখি, তাহলে একদম খুব স্পষ্টভাবে গবেষণা যেটা বলছে, যে কারোর মধ্যে যদি এই অ্যাক্ট অফ ফরগিভনেসটা ইনস্ট্যান্টলি কাজ না করে বা তার মধ্যে না থাকে, তার মানে প্রতিশোধ স্পৃহাটা থাকে, তাহলে সেটা কিন্তু তার একদিকে যেমন তার মানসিক স্বাস্থ্যের উপরে অ্যাংজাইটি, ডিপ্রেশন, স্ট্রেস এগুলো বাড়িয়ে দিচ্ছে, পাশাপাশি তার মধ্যে একটা পেইন ফিলিং, তার স্লিপ হ্যাম্পার্ড হওয়ার যে ব্যাপারটা, ব্লাড প্রেশারের উপর ইম্প্যাক্ট, ইভেন হার্ট অ্যাটাক এর ঝুঁকিটা, তার কোলেস্ট্রলের উপর, তার মানে প্রতিশোধ স্পৃহা কিন্তু একটা মানুষের যে শারীরিক স্বাস্থ্য সেটার উপরও ইম্প্যাক্ট ফেলতে পারে। সো খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গায় আসলে আজকে আমরা কথা বলছি। সো আমার মনে হয় যে আমরা নেক্সট দিতে পারবো। ধন্যবাদ তাসদিক, কারণ একই সঙ্গে আপনি এই যে মানে প্রতিশোধ নেয়ার যে স্পৃহা, সেটি মানসিক যে স্বাস্থ্যের সঙ্গে সঙ্গে যে শারীরিক যে ক্ষতিটা করতে পারে সেটির ব্যাপ্তিটিও বললেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি বুশরার কাছে ফিরে আসি। সেটি হচ্ছে যে আসলে ক্ষমা করতে পেরেছি, এই যে প্রশান্তি লাভের যে বিষয়টি, সেটি আসলে কিভাবে আমরা আসলে বুঝতে পারি যে আমি তাকে ক্ষমা করেছি, এটা নিজের একটা ফিলিংস, আবার আরেকজন মুখে বলছি কিন্তু আসলে মনে মনে সেটি পুষে রাখছি দীর্ঘদিন ধরে। দেখা যাচ্ছে আমরা বিভিন্ন চলচ্চিত্রে দেখেছি, বিভিন্ন নাটকে দেখেছি, সেই ছোটবেলার একটি ঘটনা দীর্ঘ সময় উনি পুষে রেখেছেন, একটি পর্যায়ে সেটি বিস্ফোরিত হয়েছে। তো এই যে মানে আমাদের সামাজিক যে জায়গাটি, প্রেক্ষাপটটি, সেটি কিন্তু আমাদেরকে শিখায় যে না, এই কথাটি মনে রাখতে হবে, এক সময় সুযোগ পেলে সে শোধ নিতে হবে। এই জায়গাটি থেকে বেরিয়ে আসার আসলে পথ কি? ধন্যবাদ। আমি প্রতিশোধের ওই জায়গাটা একটুখানি করে আসতে চাচ্ছি, যে এটার সাথে অ্যাড করতে চাচ্ছি। প্রতিশোধ আমরা কখন নেই? প্রতিশোধ আমরা নেই আমরা যদি চাইল্ডহুডে চলে যাই। আপনি যেটা বলছিলেন যে ছোটোবেলা থেকে আমরা এটা শিখতে থাকি, এটা করতে হবে। হ্যাঁ, তো ওটা আসলে করতে হবে সেটা না, আমরা আসলে যা দেখি তাই তো শিখি। তো এটা করলে ওটা করতে হয়। হ্যাঁ, তো যখন দেখি যে হ্যাঁ আমাকে এটা করছে, রিভেঞ্জ নেওয়া। যেমন বাচ্চারা স্কুলে যখন মার খায়, টিচার যখন মারে, ও কিন্তু তখন চিন্তা করতে থাকে বড় হয়ে আমিও টিচার হয়ে মারবো। কারণ কি, এটা উনি শিখান নাই, সে কপি করেছে।
তার এটা প্রতিশোধ পরায়ণতা এই জায়গাটায় কেন প্রতিশোধ হচ্ছে যে টিচার মারতে পারে বা ইয়া করতে পারে সেই জায়গাটা না, সে চলে যায় প্রতিশোধের জায়গায়, কিন্তু সে এসে অ্যাক্টিং করে এরকম। তো এখন কথা হচ্ছে যে আমরা সমস্ত ইনফরমেশনগুলো বা যা আমরা করি চিন্তা করি এগুলো কিন্তু আমরা পাশ থেকে করি। আমাদের যদি বলি কোথা থেকে শিখি, সমাজ থেকে, ফ্যামিলি থেকে, আমরা জাস্ট প্যারেন্টাল কিছু মেসেজ থেকে ওটা নেই আর কি, যে এটা বিনিময়ে এটা করতে হবে। তো এখন এই জায়গাটা যে আমরা নেই, পাশাপাশি হচ্ছে যে ক্ষমা যে করা যায়, ক্ষমা কিভাবে করতে হয় এবং ক্ষমারই যে জায়গাটা যে হ্যাঁ এটা হচ্ছে ক্ষমা, আমরা বলি উঠতে বসতে কিন্তু সরি বলে ফেলি, হ্যাঁ সরি বলে ফেলি, কিন্তু আমি কিন্তু তাকে আর গ্রহণ করি না। আমরা বলি যে আচ্ছা ঠিক আছে যাও, আচ্ছা ঠিক আছে সরি। এই যে বলার মধ্যে যে একটা টেকনিক আছে, আপনি ফিল করবেন কিন্তু আমি যদি ক্ষমা করি আপনাকে কি ফিল করবেন, আপনি আমার কাছে একটু পরিবর্তন ফিল করবেন। যেমন মনে করেন যে হচ্ছে যখন আপনার সাথে আমার হয়তো বা মানে কোনো কিছু একটা নিয়ে বেঁধেছে, তখন আপনি কিন্তু আমার সাথে এক ধরনের আচরণ করবেন, এবং আপনি যখন আপনার ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করবেন সরি বলার পরে যদি আমি ভেতর থেকে সরিটা বলি, তাহলে কিন্তু আপনি ফিল করবেন যে আপনার সাথে আমার একটা কানেকশন তৈরি হয়েছে, এবং সেই কানেকশনটা অনেক বেশি মজবুত হয় নতুন করে। কারণ আমি কি ফিল করি, আমি এমপ্যাথিটা ফিল করি যে উনি আমাকে সরি বলেছে, এই টাচটা আমি পেয়ে যাই। যখন পেয়ে যাচ্ছি তখন কিন্তু নিজেকে যে পরিমাণে আমি অ্যাকসেপ্ট করি এবং অন্যকেও অ্যাকসেপ্ট করি, এবং তার সাথে সাথে হচ্ছে যে সম্মানের একটা বিষয় আছে, যে সেলফ রেসপেক্ট প্লাস হচ্ছে আদার্সকে রেসপেক্ট করা, এই দুইটা জায়গা কিন্তু আমরা পাই, এবং আমাদের ল্যাঙ্গুয়েজে পরিবর্তন আসবে। আমি একটা কানেক্টিভিটি ফিল করব, এবং সেটা গভীরভাবে কানেক্টিভিটি ফিল করব। তখন আমরা ফিল করতে পারি যে হ্যাঁ আমি আসলে পরবর্তীতে সম্পর্কটা আরো সুন্দরও হতে পারে। দেখা যাচ্ছে আগের সম্পর্কের চেয়ে ক্ষমা করে দেওয়ার পর তার প্রতি মানে যে পারস্পরিক যে বিনিময় সেটা আরো বাড়তে পারে। এটা হচ্ছে যে ক্ষমা হচ্ছে আসলে একটা চয়েস। আমি আসলে চিন্তা করবো, আমি আপনার সাথে তখন কথা বলছিলাম যে একটা ঘটনা নিয়ে কথা বলছিলাম, তখন বলছিলেন যে হ্যাঁ যে আপনি বলবেন, তখন আমি বললাম এটা আপনার চয়েস, আপনি ক্ষমা করবেন কি করবেন না। হ্যাঁ এটা কিন্তু একদমই পার্সোনাল। আমি যখন ফিল করব যে আমি ক্ষমা করতে চাই, করব, তখন কিন্তু আমি অলরেডি এটা আমি নিয়েছি যে আমি ক্ষমা করব, তখন কিন্তু আমারও রিল্যাক্স ফিল হয় এবং বিপরীত তাসদিক যেটি বললেন যে ডিসিশন মেকিং, যে প্রথমেই সিদ্ধান্তটি নিতে হবে যে আমি ক্ষমা করছি বা ক্ষমা করব, এবং এর জন্য একটু সময়ও নেওয়া আর কি, সময়ের প্রয়োজন আছে। খুবই আমরা আরেকটি প্রশ্নের কাছে যাব না, তবে তাসদিক আপনার কাছে ফিরে আসবো, তবে তার আগে একটা ছোট্ট বিরতি নিয়ে নিই। সুপ্রিয় দর্শক, আমরা আজকে একেবারেই একটি ভিন্নধর্মী বিষয় নিয়ে কথা বলছিলাম, সুরক্ষায় মানসিক স্বাস্থ্যে, সেটি হচ্ছে ক্ষমা এবং আমাদের মনের যত্ন। আমি বিশ্বাস করি যে আসলে ক্ষমাই সবচেয়ে মহত্তম গুণ এবং মানুষের মনের প্রশান্তির জন্য সবচেয়ে বিস্তৃত জায়গাটি। আপনারা প্রশ্ন করুন আমাদের স্ক্রলে দেখানো নাম্বারটিতে, আমরা এই বিষয়ে কথা বলবো আমাদের অতিথিদের সঙ্গে। সঙ্গে থাকুন, ফিরে আসছি একটু পর। সুপ্রিয় দর্শক, সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় প্রতিদিনে, এবং আজকে আমরা মানসিক যে স্বাস্থ্যের যে সুরক্ষা সেই প্রসঙ্গে ক্ষমা এবং আমাদের যে প্রশান্তি, মনের ভিতরের যে প্রশান্তি, সেই প্রসঙ্গ নিয়ে কথা বলছিলাম। সঙ্গে রয়েছেন মাহমুদা মহসিনা বুশরা এবং ডক্টর এম তাসদিক হাসান। তাসদিক, আপনার কাছে ফিরে আসি, যে বুশরা যে কথাটি বললেন যে ক্ষমা করে দেওয়ার বিষয়, প্রশান্তির বিষয়, একই সঙ্গে একটি বিষয় খুব কাজ করে, সেটি হচ্ছে ক্ষমা আমি যাকে করলাম আমি আশা করি যে তিনি সংশোধিত হবেন। মানে উনি যখন সরি বলেছেন অথবা ক্ষমা চেয়েছেন কোনো একটা অপরাধ করে, আমরা প্রত্যাশা করি যে এটি আনি দ্বিতীয়বার আর করবেন না। তো কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে সেটির মানে পুনরাবৃত্তি ঘটছে, কাজটি করছেন, সরি বলছেন, আবার করছেন। তাহলে এই ক্ষমা এবং সংশোধন, এই জায়গাটির মধ্যে কিন্তু একটা ডায়ালেমা রয়েছে। এই জায়গাটি সম্পর্কে আমাদের বলুন একটু। অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন ডক্টর রবি। তার আগে বুশরা আপুর যে মুগ্ধ হয়ে শুনছিলাম আপুর কথা, আমি একটা জায়গায়
অ্যাড করতে চাই সেটা হচ্ছে আমরা কিন্তু ক্ষমার কনসিকুয়েন্স হিসেবে আপু একটা জায়গায় বলছিলেন যে সম্পর্ক উন্নয়নের একটা ব্যাপার, যে ক্ষমা যখন আমি করে দিচ্ছি আমরা আশা করছি, এবং আপনিও এগ্রি করছিলেন যে সম্পর্ক উন্নয়ন হতে পারে। এটা খুব ইন্টারেস্টিং। আমি ক্ষমা করতে পারি, কিন্তু আমি এক্সপেক্ট করতে পারি না যে আমার অপোজিটের যে মানুষটা আছেন তিনি সেই জিনিসটা মেনে নিয়ে আমার সাথে সম্পর্ক উন্নয়ন করবেন। ক্ষমা এবং রিকনসিলিয়েশন একটা টার্ম, এটার সাথে খুব গুরুত্বপূর্ণ, দুইটা কিন্তু ডিফারেন্ট। ক্ষমাটা ইন্টারনাল, আমার মন, আমার সোল, আমি নিজে যেটা চিন্তা করছি সেই জায়গাটা থেকে আমি ক্ষমা করে দিতে পারি। কিন্তু রিকনসিলিয়েশনের জন্য বা সম্পর্ক উন্নয়নের জন্য সবসময় আরেকটা মানুষকে দরকার, যিনি আমার সাথে অফেন্ড করেছেন বা যার কারণে ক্ষমার প্রসঙ্গটা আসছেন, তিনি যদি না চান তাহলে কিন্তু আমি সম্পর্ক উন্নয়ন করতে পারবো না, দুইটা মানুষ লাগবে। আরেকটা থিওরিটিক্যালি যদি আমরা বলি, যেটা আমি বলছিলাম যে ক্ষমাটা ইন্টারনাল এবং রিকনসিলিয়েশন সম্পর্ক উন্নয়নের জায়গাটা অনেকটাই আউটওয়ার্ড একটা প্রসেস। সো এই দুইটা বেসিক পার্থক্য কিন্তু আমাদেরকে মাথায় রাখতেই হবে সম্পর্ক উন্নয়নের জন্য। এটার সাথে কানেক্টেড আপনি যে প্রশ্নটা করেছেন খুবই গুরুত্বপূর্ণ এবং খুব ইন্টারেস্টিং। আমার মনে হয় না কোনো মাস মিডিয়াতে আমি এই রিলেটেড কোনো আলোচনা কখনো শুনেছি যে ক্ষমার কারণে সংশোধন। এটা আমরা এক্সপেক্ট করতে পারি ডক্টর অমিত, যে আমি ক্ষমা করে দিলাম এবং আমি এক্সপেক্ট করছি যে আচ্ছা আমি যে ক্ষমা করে দিয়েছি সেটা তিনি জেনেছেন, আমি ধারণা করে নিচ্ছি যে তিনি জেনেছেন, যিনি অফেন্ডটা করেছেন, সে কারণে আমি এক্সপেক্ট করছি যে তিনি শুধরাবেন। কিন্তু এই সংশোধনটা নাও হতে পারে, এই সংশোধনটা একান্তই তার ব্যক্তিগত ব্যাপার, তিনি সংশোধন করবেন কি করবেন না। আমি যদি ক্ষমাটা নিজের মন থেকে করি যে আমি তাকে জানালাম না, তাহলে কিন্তু সেই ক্ষমাটার কারণে আমি মানে আশা করতে পারি না যে তিনি বদলাবেন। তার মানে এখানেও একটা দ্বিপাক্ষিক একটা যে আমার তথ্য শেয়ারিং এর একটা ব্যাপার আছে, যে আমি তোমাকে ক্ষমা করেছি, এখন তুমি সংশোধিত হও। যদি আমি মন থেকে ক্ষমা করি তাকে না জানাই, তাহলে তো আমি এক্সপেক্টও করতে পারি না, এটা একেবারে একটা আকাশ কুসুম কল্পনা হয়ে যাবে। সেকেন্ড যে ব্যাপারটা, যদি আমি নিজস্ব যেটা আমি সেলফ ফরগিভনেস এর ব্যাপারটা যদি বলি, সেখানেও কিন্তু আমি সবসময় আশা করতে পারি না যে আমি সেলফ ফরগিভনেসটা করেছি তার মানে আমি নিজেকে শুধরে ফেলবো। এটা একটা অনেক বড় ডিসকাশন এবং খুব ইন্টারেস্টিং। এই জায়গাটাতে গবেষণার জায়গা থেকে আমরা যদি বেশ কিছু রিসার্চ পেপার আমার পড়ার সৌভাগ্য হয়েছে যখন আমি গ্লোবাল মেন্টাল হেলথ পড়েছি এবং এই টপিকে, তখন আমাদের রিসার্চ পেপারগুলো কিন্তু কোনো কনক্লুসিভ ডিসিশনে পৌঁছাতে পারেনি যে সেলফ ফরগিভনেস মানেই সেখানে একটা খুব একটা যে প্রশান্তির ফিলিং আসবে, সবসময় সেটা সত্যি নয়। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমি যদি এক্সাম্পল দিই, যে আমরা কয়েকটা ক্লিনিক্যাল ট্রায়াল দেখেছি যেখানে ইটিং ডিসঅর্ডার, যেখানে মানুষের বা এরকম যে মানসিক স্বাস্থ্যজনিত যে সমস্যাগুলো হয়, সেখানে সেলফ ফরগিভনেসের যখন একটা ইমপ্লিমেন্টেশন করা হয়েছে, তাকে শেখানো হয়েছে ট্রিকগুলো। আপু খুব ইম্পর্টেন্ট একটা কথা বলছিলেন একটা জায়গায়, যে ক্ষমা একটা আর্টের মতো, এবং সেই জায়গাটাতে কিন্তু কিছু প্র্যাকটিসও আছে, এটা শেখা সম্ভব। কিছু মানুষ ন্যাচারালি খুব ফরগিভিং হয়, যারা একদম বাই বর্ন এটা করেন, কিছু মানুষের মধ্যে এটা না থাকলেও শেখানো সম্ভব। তো ক্লিনিক্যাল ট্রায়ালে যেটা হয়েছে যে তারা কিন্তু এই ফরগিভনেসটার পরে, মানে নিজেকে ক্ষমা করার পরে, তারা দেখেছেন যে তাদের এই অ্যাক্টিভিটিগুলো কমে গেছে। তার মানে তাদের নিজেদের মধ্যেই তারা আবিষ্কার করেছেন যে আমি সংশোধিত হয়ে গেছি, আমি এখন আর সেই, যেমন আমি সিগারেটের কথা বলতে পারি, যে যারা ধূমপান করেন তাদেরকে শেখানো হয়েছে, তারা নিজেকে ক্ষমা করেছেন এবং তারপরে তারা সেই জায়গা থেকে ফেরত এসেছেন। কিন্তু এটা সবসময় সত্যি নয়। সো এখানে সংশোধনের যে জায়গাটা, সেখানে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে তথ্যটা আদান প্রদান করা, জানানো যে আমি তোমাকে ক্ষমা করেছি, যদি সেই সুযোগটা থাকে। তার পাশাপাশি এখানে একটা লিগাল অ্যাসপেক্টও আছে। এমন কিছু অপরাধ হয়, এমন কিছু ঘটনা ঘটে যেখানে কিছু লিগাল ইস্যু, হয়তো মানুষকে মেরে ফেলার মতো ঘটনা ঘটছে, সেখানে হয়তো যিনি, যার সন্তান চলে গেছে, তিনি হয়তো প্রকাশ্যে বললেন যে আমি তাকে ক্ষমা করে দিয়েছি, রাষ্ট্র কিন্তু তাকে ক্ষমা করবে না, রাষ্ট্র সেটার জন্য তাকে একটা শাস্তি অবশ্যই প্রদান করবে। সো এই জায়গাগুলো আমাকে মাথায় রাখতে হবে যে আমি লিগাল অ্যাসপেক্টে ফরগিভনেসটাকে কোথায় রাখি। খুবই, এই জায়গাটি আসলে খুব চমৎকার করে বললেন তাসদিক, যে সত্যিকার অর্থে ক্ষমার বিষয়টি কিন্তু একটি, যেখানে আসলে পরস্পর রাষ্ট্র বা আশেপাশে মানুষ ক্ষতিগ্রস্ত হয় না, সে জায়গাটি পর্যন্ত এই ক্ষমার জায়গাটি উন্মুক্ত, অথবা মানসিক প্রশান্তির জন্য ক্ষমার জায়গাটি উন্মুক্ত। কিন্তু যেখানে লিগেল স্পেক্টের কথা আসে, সামাজিক শান্তি শৃঙ্খলার বিষয়টি আসে, সেখানে কিন্তু রাষ্ট্র তার মতো, আইন তার মতো কাজ করবে। সেখানে কিন্তু আসলে ক্ষমা করার বা না করার বিষয়টি আসলে অনেকটাই প্রসঙ্গত নয়। আমি বসে আপনার কাছে ফিরে আসি, যে আসলে খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন আপনাকে করব, আর সেটি হচ্ছে যে মানে পারিবারিক বা আমাদের যে সংসার জীবন রয়েছে, পরিবার রয়েছে, স্ত্রী, সন্তান, বাবা মা, ভাই বোন, এদের মাঝেও কিন্তু নানান রকম প্রতিনিয়ত কনফ্লিক্ট হয়। বিশেষ করে দেখা যায় স্বামী স্ত্রীর মধ্যে একটা দ্বন্দ্ব কাজ করে, সন্তানের সাথে বাবা মার দ্বন্দ্ব কাজ করে, অথবা শ্বশুর শাশুড়ির সাথে আমরা বলছি যে যা ওয়াইফ রয়েছেন তাদের সাথে একটা দ্বন্দ্ব কাজ করে। প্রতিনিয়তই কিন্তু এটা আমাদেরকে এনকাউন্টার করতে হয়। সেখানে আসলে ক্ষমার জায়গাটি
কতখানি গুরুত্বপূর্ণ এবং এই পরিবারের বন্ধনটি রক্ষার ক্ষেত্রে বিশেষ করে স্বামী স্ত্রী সম্পর্কের ক্ষেত্রে ক্ষমার জায়গাটি কতখানি প্রাসঙ্গিক? ওই যে থ্যাংক ইউ ভাইয়া, ওই যে প্রথমে বলেছিলাম না, এটা পরিবার হোক, সমাজ হোক, আর হচ্ছে বন্ধু বান্ধব হোক, যার সাথেই সম্পর্ক হোক না কেন, এটা কিন্তু প্রথম আমাকে চুজ করতে হবে যে আমি আসলে কি চাই, আমি আসলে কি চাই তার সাথে, আমি কি চাই এবং আমি যে ঘটনাটা তার সাথে আমার ঘটেছে, যে ইভেন্টটা আমার তার সাথে ঘটেছে, হ্যাঁ, তো এই ইভেন্টটায় এটা আমাকে কতটুকু ক্ষতিগ্রস্ত করছে এবং তাকে কতটুকু ক্ষতিগ্রস্ত করছে এবং আমার আশপাশের সমাজের কি ক্ষতিগ্রস্ত হচ্ছে, এটা চিন্তা করে তারপরে যদি আমি ফিল করি যে হ্যাঁ আমি ক্ষমা করতে চাই, এটা আগে আমার ইয়াতে আনতে হবে, আমার ফিলিংয়ে আনতে হবে। আমার ফিলিংয়ে আনার পরে আমি চিন্তা করব যে হচ্ছে আমি আসলে ক্ষমা করব। ক্ষমা বললেই যে করা হয়ে যায় বিষয়টা কিন্তু না। তাসদিক যেটা বলছিল, হুট করে ক্ষমা করা যায় না, এটা প্র্যাকটিসের ব্যাপার, সময়ের ব্যাপার এবং হচ্ছে টাইমের ব্যাপার। এটা কারণ হচ্ছে ক্ষমা যখন আমি করে ফেলছি বলছি, আমার ভিতরে অনেকগুলো ফিলিং কাজ করে, অ্যাঙ্গার কাজ করতে পারে, আমার গিল্ট কাজ করতে পারে, আমার তার প্রতি আমার অনেক রাগ, যে ফ্যামিলির কথা যদি বলি, মা সন্তান সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক আমরা ফিল করি, হ্যাঁ। তো আমার কাছে যেরকম ক্লায়েন্টরা এসেই বলে যে মা এটা করছে, মা এটা করছে, বাবা এটা করছে, হ্যাঁ। তো ওই যে ক্ষমা করার জায়গাটা ওদেরকে যখন বলা হয় তাহলে কি করা যায়, আমরা তো রিয়েলাইজ করায় তারপরে ওই জায়গাটা বসি, তখন সে অনেক বাচ্চারা বলে যে আমি জীবনও ক্ষমা করতে পারবো না। ওকে, তাকে কিন্তু আমরা তখন জোর করি না, না তোমাকে ক্ষমা করতেই হবে বা এটা নিয়ে তোমার বাবা কোনো বিষয় তা নয় না। তো ঠিক আছে, তুমি ভাবো, সময় নাও, যদি কখনো ফিল করো যে মাকে ক্ষমা করা যায়, এই কারণে মা বাবা আসলে ভালো চায়, অল টাইম ভালো চায়, কিন্তু কথা হচ্ছে যে ওনাদের কিছু ইনসিকিউরিটি থাকে যে আমার সন্তানটা কই চলে গেল, কোথায় যাচ্ছে, একটা ভয় কিন্তু কাজ করে। সে জায়গা থেকে সবসময় তারা কিন্তু প্রোটেক্টই করতে চায়। এই প্রোটেক্ট করতে যায় কিন্তু আমরা অনেক কিছু করে ফেলি, তখন কিন্তু আমাদের সাথে, এটা হাজব্যান্ড বলেন, যাই বলেন, মানে ভাই বোন বলেন, আমাদের ওই জায়গাগুলোতে এই ধরনের দ্বন্দ্ব কিন্তু ঝগড়াঝাটি অনেক কিছু হয়, মনোমালিন্য হয়। তো প্রথম আমার যে জায়গাটা সেটা হচ্ছে আমাকে চুজ করতে হবে যে আমি আসলে ক্ষমা করতে চাই কি না, আমার রেডি হওয়ার ব্যাপার আছে। যদি আমার মধ্যে খারাপ ফিলিং হয় দেন হচ্ছে আমার ওই ফিলিং নিয়ে আমি কিন্তু কারোর সাথে কথা বলতে পারি। অবশ্যই সেটা আমি বলবো যে প্রফেশনাল কারো কাছে গেলে ভালো হয়। তো তখন তাকে রেডি করা, ক্ষমা করা বিষয়টা হচ্ছে যে একদম আসলে ভেতরকার বিষয়, যে আমি এটা আমার চয়েস। তো আমি যখন করলাম তখন আমি আসলে সিদ্ধান্ত নিব যে করতে পারি কিনা, মা এটা করেছিল, আমি করব কিনা। যদি আমি করে ফেলি, যখন আমি করে ফেলছি ক্ষমা, তখন কিন্তু আমার ভেতরটা হালকা ফিল হয়, কিন্তু আমাকে তার আগে এই প্রসেসগুলো মেনটেন করে কিন্তু এখানে যেতে হবে যে আমি গিয়েছি ক্ষমা করার জন্য। তো এই জায়গাগুলোতে যে আমার যে গিল্ট হচ্ছে, আমার এই গিল্ট নিয়ে আমি কাজ করতে পারি, যে কেন গিল্ট হচ্ছে, আমি নিজের সাথে সেলফ টক করতে পারি যে ঘটনাটা কি হচ্ছে, একদম নিজেকে ভেতর থেকে নিজেকে দাঁড় করিয়ে, যে হচ্ছে যে মানে দুই পক্ষ পাশাপাশি দাঁড় করিয়ে, যে সামনাসামনি না, মানে ইন্টারনাল ভাবে দাঁড় করিয়ে দেখা যে হচ্ছে আমি যে কাজটা করেছি এটা মা কেন বলেছিল, বা কি আমার এখানে কন্ট্রিবিউশন কি ছিল, মার কন্ট্রিবিউশন কি ছিল। এই জায়গাটা আমি যদি চিন্তা করি এবং ওখান থেকে যদি আমি নন জাজমেন্টাল থেকে যদি ওই জায়গাটায় ডিসিশন আসতে পারি, দেন আমার মধ্যে কিন্তু রিয়েলাইজেশন আসবে। যেমন মা যদি বলে তুমি বাইরে যাবে না, আমরা যাই, কিন্তু ভেতরটা কিন্তু আমাদের ধুক করতে থাকে যে যদি কিছু হয় তো অপরাধ বোধ কিন্তু হতে থাকে, হ্যাঁ, কিন্তু তারপরেও যাই আমরা, আমাদের ভালো লাগে ক্ষণিকটা সময়ের জন্য। কিন্তু এই যে রাগ করে চলে যাচ্ছি, বিরুদ্ধে চলে যাচ্ছি, কিন্তু আমার ভেতরে কিন্তু এটা হচ্ছে, এই যে ফিলিংটা হচ্ছে, এটা কিন্তু আমার। তো আমার ফিলিংটা নিয়ে আমার আগে কাজ করতে হবে, তারপরে অন্যের কথা আমি ভাববো। এবং ওই জায়গাটাই কিন্তু খুব মানে সহজে যে যাওয়া যায়, ক্ষমা অনেক কঠিন বিষয়, না হলে আমরা আজকে আসলে ঠিক করতাম না যে ক্ষমা নিয়ে এত কেন। কারণ আমরা যদি ক্ষমা করতে প্র্যাকটিস করতে পারতাম তাহলে কিন্তু আমাদের এত পৃথিবীটা এরকম হতো না। আসলে নিজেকেও ক্ষমা করার ক্ষেত্রে যদি এটা হতো, সেইটা অনেক বড়। তাসদিক, আপনার কাছে একেবারেই খুব ছোট্ট করে জানতে চাই যে আসলে এই ক্ষমার যে বিষয়টি বুশরা বললেন,
একই সঙ্গে যে এই অপরাধ বোধ বা অপরাধ আমাদের ভিতরে যে একটা অপরাধ বোধ হয়, অনেক সময় আমরা দেখা যাচ্ছে যে যে ছোট ছোট কাজটি করেও নিজের মধ্যে অপরাধ বোধে ভুগতে থাকি। এই অপরাধ বোধের সাথে মানসিক মানে সমস্যার একটি যোগসূত্র রয়েছে বা সাইকিয়াট্রিক ইলনেসের যোগসূত্র রয়েছে এবং আমাদের সামাজিক শান্তি নষ্ট করে। এই জায়গাটিকে যে সংক্ষেপে একটু যদি বলতেন এই অপরাধ বোধ। Absolutely. এটা ছোট্ট করে বলবোই, তার আগে একটা লাইন শুধু অ্যাড করতে চাই বুশরাপুর আগের যে বক্তব্যটার সাথে, সেটা হচ্ছে আমরা দুইটা পক্ষের কথা বলছি ক্ষমার ক্ষেত্রে, যে যিনি ক্ষমা করছেন বা যাকে ক্ষমা করা হচ্ছে। এখানে কিন্তু বাংলাদেশের প্রেক্ষিতে তৃতীয় পক্ষও থাকে। তৃতীয় পক্ষ হচ্ছে যে তাকে প্রেশার ক্রিয়েট করা হয় যে ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, তুমি ক্ষমা করে দিলে তুমি শান্তি পাবা। এটা খুব খুব গুরুত্বপূর্ণ যে আমি কিন্তু কাউকে প্রেশার ক্রিয়েট করতে পারবো না। আপুই তার কথার মধ্যে আনসারটা দিয়ে দিয়েছেন। সময় একটা খুব ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তাকে সময় দেওয়া, যে তুমি চিন্তা করো, সময়টা আর একটু পার হোক, তারপরে হয়তো আমরা ক্ষমার প্রসঙ্গটা আনতে পারি। কিন্তু এখানে অনেক সময় আমরা দেখতে পাই, স্পেশালি মৃত্যু সজ্জায় কেউ একজন হয়তো মারা যাচ্ছেন, তখন আশপাশ থেকে অনেকে বলবেন যে যিনি মারা যাচ্ছেন তাকে মাফ করে দাও, সে এখন, অথচ যে হয়তো সেই বিপদ মানে যেই সমস্যার মধ্যে দিয়ে গেছে সে হয়তো তখন মাফ করতে চাচ্ছে না। এই তৃতীয় পক্ষটা খুব গুরুত্বপূর্ণ কিন্তু, যেটা মানসিক স্বাস্থ্য থেকে আমি ক্লিয়ার করতে চাই। অপরাধ বোধের যে জায়গাটা এবং অপরাধ বোধের জায়গাটা খুবই গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে অপরাধ বোধ একটা খুব অ্যাবস্ট্রাক্ট থট। আমি যেটা অপরাধ মনে করছি সেটা হয়তো ডক্টর অমিত অপরাধ নাও মনে করতে পারেন। আমি যদি সোশ্যাল যে রেস্ট্রিকশন গুলো আছে সেগুলোর বাইরে চিন্তা করি, যে কোনো একটা কটু কথা বা কোনো একটা জোরে কথা বলা, বা প্রত্যেকটা ফ্যামিলির কিছু কিন্তু ডিনামিক্স থাকে। আমরা একদম সোশ্যাল লিগাল ইস্যুগুলোকে বাদ রেখে যদি একদম ছোট ছোট জায়গাটাতে আসি, সেখানে অপরাধের ডেফিনেশনটা ফ্যামিলি এবং কালচারাল যেই জায়গাটা সেখান থেকে ভিন্ন, ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও কিন্তু ভিন্ন। তো এইখানটাতে অপরাধ বোধটা যদি আমি মনের মধ্যে পুষে রাখি, তাহলে কখনোই কিন্তু আমি আমার মানসিক যে প্রশান্তির যে সর্বোচ্চ স্তর, বা আমি যদি বলি যে আমাদের শারীরিক স্বাস্থ্যেরও যে একটা জায়গা এখানে কিন্তু পুরোপুরি ইন্টারকানেক্টেড, সেখানে আমরা পৌঁছাতে পারবো না। এবং এইখানটাতে সব থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে একজন মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞের সহায়তা নেওয়া। আমি এই জায়গাটাতে আরেকটু ক্লিয়ার করে রাখতে চাই যে ক্ষমার যে প্রসঙ্গটা, এটা কিন্তু সাইকিয়াট্রিক বা সাইকোলজির অনেকগুলো ফেলিওরের মধ্যে একটা। অনেক ক্ষেত্রে আমরা এখানে সলিউশনে পৌঁছাতে পারি না, কারণ সাইকিয়াট্রিক সাইকোলজিস্টের কাজ তো ডিরেক্টলি একদম সলিউশন করে দেওয়া না। আমরা পয়েন্টগুলো ধরিয়ে দেওয়ার চেষ্টা করি, যে তিনি নিজেই সলিউশন করার চেষ্টা করবেন, নিজের মন থেকে বের করার চেষ্টা করবেন। এটা কঠিন। এই জায়গাটা আপুও বলেছেন, আমি আমার মানে থিওরিটিক্যাল জায়গা থেকে বলতে পারি যে যথেষ্ট কঠিন। কিন্তু খুব গুরুত্বপূর্ণ হচ্ছে অ্যাকনলেজমেন্ট। যদি কেউ মনে করেন যে এটা অপরাধ, তাহলে তাকে সেটা অ্যাকনলেজ করতে হবে যে হ্যাঁ আমি এটা অপরাধ গণ্য করছি। এবং যখনই তিনি অ্যাকনলেজ করছেন, হাফ কাজ কিন্তু সেখানে ডান। তিনি অ্যাকনলেজ করলে পুরোপুরি, পার্শিয়ালি এখানে অ্যাকনলেজমেন্টের কোনো সুযোগ। আমরা অনেক সময় যদি কিন্তু ব্যবহার করি, যে যদি তুমি মনে করো আমি অপরাধ করেছি, বা এরকম একটা ব্যাপার যে আমার মনে হয়েছে যে আমি পুরোপুরি অপরাধ করিনি, এখানে যদি কিন্তু কোনো সুযোগ নেই। পুরোপুরি অ্যাকনলেজ করতে হবে, অ্যাকাউন্টেবিলিটি নিতে হবে যে আমি এটা করেছি, এটা অপরাধ এখন। এটা যে ধন্যবাদ তাসদিক, আমি খুব গুরুত্বপূর্ণ জায়গাগুলো আপনি পয়েন্ট আউট করছেন। আমরা নিশ্চয়ই এই প্রসঙ্গে আরো কথা বলবো। সুপ্রিয় দর্শক, আমরা আরেকটা ছোট্ট বিরতিতে যাচ্ছি। আজকের এই মানসিক যে প্রসঙ্গটি নিয়ে কথা বলছিলাম, ক্ষমা এবং আমাদের মনের যত্ন নিয়ে, সঙ্গেই থাকুন, ফিরে আসছি একটু পর। সবাইকে আরেকবার স্বাগত জানাচ্ছি সুরক্ষায় মানসিক স্বাস্থ্য নিয়ে যে প্রসঙ্গটি আমরা কথা বলছিলাম সেই অনুষ্ঠানে, এবং আমরা কথা বলছিলাম ক্ষমা ও মনের যত্ন নিয়ে। ক্ষমা আসলে কতখানি গুরুত্বপূর্ণ ইতিমধ্যে আমাদের আলোচকরা এই প্রসঙ্গটি উল্লেখ করেছেন। আমরা এর আরও বিস্তারিত কিছু তথ্য জানতে চাই। বিশেষ করে বুশরার কাছে আমি ফিরে আসি। বুশরা, আপনি কাছ থেকে আমি আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন জানতে চাই, আমার নিজেরও জানার রয়েছে। সেটি হচ্ছে যে এই যে পারিবারিকভাবে যে একটি শত্রুতা মানে অনেক সময় বহমান থাকে, দেখা যায় পরবর্তী প্রজন্ম এর সাথে কোনোভাবে সংশ্লিষ্ট নয়, কিন্তু সেই দাদার আমল থেকে কোনো একটি অপরাধ বা কোনো একটি কারণের ঘটনার প্রেক্ষিতে যুগের পর যুগ দুটি পরিবারের মধ্যে এই শত্রুতা চলছে। সেখানে ক্ষমার প্রসঙ্গটি কিভাবে আসতে পারে? এবং একই সঙ্গে পরিবারের কোনো সদস্য দেখা যাচ্ছে যে ছেলে বা মেয়ে বাবা মার অবমতে কোনো হয়তো তারা বিয়ে করেছেন বা কোনো কাজ করেছেন যেটি তাদের পছন্দ নয়, এবং দীর্ঘদিন ধরে এই মান অভিমান এবং এই জায়গাটি চলতে থাকে, উভয়ই কষ্ট পায়। মানসিক স্বাস্থ্যের উপর কতখানি চাপ পড়ে, কিভাবে বেরিয়ে আসা সম্ভব? অনেক কঠিন, অনেক কঠিন। এবং হচ্ছে যে এটা হচ্ছে এক ধরনের মানে থেকে যে না, ওই যে আপনি বললেন না বংশ পরম্পরায়, এই বংশই কিন্তু আমাকে টেনে ধরে রাখতেছে যে তুমি এটা করতে পারো না,
এই কাজটা তোমার দ্বারা করা সম্ভব না, যেমন ব্রাহ্মণরা এর সাথে মিশবে না, এর সাথে মিশবে না, হ্যাঁ ওরকম যে হ্যাঁ তুমি আমার সাথে যে খুব সহজ ভাষায় আপনি যেটা বলছিলেন যে হ্যাঁ বাবা মায়ের অপছন্দেই বিয়ে করলো, কিন্তু এটা ধরে রাখলো যে আমি কখনো এটাকে মেনে নিব না, কারণ কি আমার পেছনে কিছু মেসেজ আছে যে এইভাবে যারা কাজ করে, এই ধরনের যারা কাজ করে তাদেরকে অ্যাকসেপ্ট করা ঠিক না, মাফ করা ঠিক না। এটা আমি শিখে আসছি এবং এটা আমি চালাতে থাকি। এখন কথা হচ্ছে যে যদি সাইকোলজিক্যাল জায়গা থেকে বলি এবং তারপরে ওই জায়গা থেকেও বলি যে আমরা অনেক দিক দিয়ে আধুনিক হয়েছি, নতুন কিছু রিসিভ করতে পারি, তাই না? তো আমরা কি এটা চাইলে পারি না? এই যে চাইলে পারি না, এই জায়গাটায় আমরা আসতে চাই না, কারণ আমিও ওই পুরানো ওই জায়গাটাইতেই আটকে থাকি। এই আটকে থাকা আমাকে কিন্তু, যারা দর্শকরা দেখছেন আমি বলবো, এই যে আটকে থাকা আমাকে আমি কিন্তু সামনে নিয়ে আসতে পারি যে আমি চাই কি না। জি, অনেক সময় ইগো বাধা দেয় যে একটা, হ্যাঁ যে তুমি এটা করো না, এর লেভেলে তুমি যেতে পারো না, বা এই ধরনের কাজ আমার ফ্যামিলিতে কখনো হয়নি, তুমিই করেছো, অতএব তুমি চলে যাও, হ্যাঁ এই টাইপের একটা জায়গা। কিন্তু আমরা চাইলে এই জায়গাগুলোতে নতুন অনেক কিছু অ্যাকসেপ্ট করি, তাহলে আমরা একটু দেখতে পারি, কথা বলতে পারি। এবং এই যে এটা কিন্তু যে চলতেই থাকে যে আমার বাচ্চাটা শিখছে, আমার বাচ্চাটা শিখছে, তো ওই জায়গাটায় আমাদের প্রস্তুতির ব্যাপার আছে। যারা আমরা আসলে প্রোগ্রামটা দেখছি, আপনাদের ফ্যামিলিতে যদি এরকম হয়, আপনারা নতুন করে ভাবতে পারেন আসলে যে ক্ষমা আসলে করা যায়, করতে পারার যে কষ্টটা অনেক সময় কিন্তু তারা চায়, মন থেকে চায় যে আসলে মেয়েটা ফিরে আসুক, তাকে আবার আগের মতো করে ভালোবাসি। মেয়েটিও কান্নাকাটি করে যে ফিরে যায়, কিন্তু এই যে পারস্পরিক যে ইগো এবং মানে একটা যে বাধা, সেটি কিন্তু ক্ষমা করতে বাধা দেয় এই ক্ষেত্রে মনে হচ্ছে। ঠিক ওই জায়গাটাতেই আমাদের আসলে যদি আমরা কাজ করতে পারি যে আসলে কি চাই, এটা করে কি আমাদের খুব বেশি লাভ হচ্ছে, আসলে কি আগের যে চিন্তাটা করেছিলাম, আমি বলবো না ইথিক্যাল জায়গা থেকে আপনি সরে যান, জি হ্যাঁ ইথিক্যাল জায়গা থেকে আপনি সরে যান না, কিন্তু যদি যে কিছু কিছু জিনিস আছে যে হ্যাঁ আমি তাকে ক্ষমা করব কিনা, একদম ক্রাইম করছে বা করব কিনা, যদি আমি চিন্তা করি যে হ্যাঁ এরকম করি, তাহলে তো ক্ষমা করে 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 আমাদের বেড়ে যাচ্ছে, তাই না? ঘর থেকে শুরু করে একদম পুরো সোসাইটি আমরা করে ফেলতেছি। সেটিও একটু খুব গুরুত্বপূর্ণ। তো সেই জায়গাটা হচ্ছে যে আমি আসলে এই জায়গাটায় ক্ষমা করব না, এদের কি করবো কিনা, আমার ক্ষমা করার ক্ষেত্রে কিন্তু চুজও করতে হবে যে আমরা আলাপ করলাম আজকে ক্ষমা করা মহৎ গুণ বা করা, কিন্তু এই যে মহৎ গুণের জায়গাটা থেকে অনেকে কিন্তু ক্ষমা করে দিচ্ছে, যেটাকে বলে আনহেলদি ফরগিভনেস, না? তো আনহেলদি ফরগিভনেস করে তো আমি আরেকটা মানুষকে আনহেলদি জায়গায় নিয়ে আসতে পারি না, তাই না? হ্যাঁ ওই জায়গাটাই আমরা একটু খেয়াল করে যে আমি হেলদি চাই কিনা। আমি কাঁদছি আমার মেয়েটার জন্য, বাবাও কাঁদছে, কিন্তু আমার ওই মাঝখানের ওই দেয়ালটার জন্য আমি যেতে পারছি না, তো রেডি হই, আমরা যেতে পারি। এটা সব সম্পর্কের ক্ষেত্রে যাওয়া যায়। হ্যাঁ অবশ্যই আপনি সেটা মাথায় রাখবেন যে এটা আমার জন্য হার্মফুল কিনা। যদি হার্মফুল হয় ইটস ওকে, আরেকটা মানুষকে আমি চেঞ্জ করে কিন্তু দিতে পারবো না, তাই না? আরেকজনকে ক্ষতিগ্রস্ত, হ্যাঁ এটাও করা সম্ভব না। ডাক্তার তাসদিক, আপনার কাছে ফিরে আসি, যে সেটি হচ্ছে যে আপনার কাছে আমি আরেকটি একটু গুরুত্বপূর্ণ প্রশ্ন করব, সেটি হচ্ছে ক্ষমা, মূল্যবোধ এবং দুর্বলতা। যে অনেক সময় ক্ষমাকে বলা হয় যে উনি দুর্বল তাই ক্ষমা করে দিয়েছেন, এবং ক্ষমার সঙ্গে প্রাসঙ্গিকক্রমে মূল্যবোধের একটি সম্পর্ক যুক্ত থাকে, যে মূল্যবোধের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে কিনা ক্ষমা করার কারণে। এই তিনটি প্রসঙ্গকে যদি একটি আমাকে একই প্ল্যাটফর্মে ব্যাখ্যা করতেন আর কি সংক্ষিপ্তভাবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং আমার মনে হয় না এর থেকে কঠিন প্রশ্ন আমি পেয়েছি আজকে। সো মূল্যবোধটা তো আসলে খুব মানে অনেকগুলো ফ্যাক্টর দিয়ে আমরা তৈরি করি আমাদের নিজেদের মধ্যে। আমাদের পারিবারিক শিক্ষার যে ব্যাপারটা, আমরা নিজেরা যে শিক্ষাটা একাডেমিক্যালি নিচ্ছি সেটা, এবং ধর্মীয় সামাজিক যেই শিক্ষাগুলো আমাদেরকে দিচ্ছে, একটা সামষ্টিকগতভাবে আমরা মূল্যবোধটা তৈরি করি ধীরে ধীরে একটা অ্যাডাল্ট ফেজে এসে একটা স্ট্যান্ডার্ড একটা ফরম্যাটে দাঁড়ায়। এর পাশাপাশি খুব ইন্টারেস্টিং যে জায়গাটা আপনি টাচ করেছেন সেটা হচ্ছে যে ক্ষমাটাকে দুর্বলতা হিসেবে দেখা হয়। এটা বাংলাদেশে না, এটা পুরো পৃথিবীর অনেক জায়গাতেই, যে আচ্ছা তুমি মাফ করে দিচ্ছ, তুমি উইক, তুমি অ্যাকশন নিতে পারবা না বলেই তুমি মাফ করে দিচ্ছ, এটা তোমার একটা গেট ওয়ে। সো এই জায়গাটা খুব গুরুত্বপূর্ণ। এখানটাতে যে ক্ষমা, যদি আমি সাইকোলজি বা মেন্টাল হেলথের পার্সপেক্টিভে দেখি, এটা অনেক বেশি সক্ষমতার একটা পরিচয়, যে যিনি ক্ষমা করতে পারছেন তিনি স্ট্রং বলেই ক্ষমা করতে পারছেন, কারণ এটা তাকে যে প্রসেসটা
মধ্যে দিয়ে যেতে হচ্ছে মেন্টালি, যে নলেজ করা, বা তারপরে আমি যদি বলি রিলেশন তো পরে প্রসেসটার মধ্যে দিয়ে তিনি ক্ষমার জায়গাটাতে আসছেন, সেখানটাতে আসতেই কিন্তু একটা স্ট্রং যে চাওয়াটা, ইচ্ছাটা, ডিসিশন মেকিং এর জায়গাটা আছে বলে তিনি আসতে পারছেন। তো এটা মনে করার কোনো কারণেই তিনি দুর্বল, বরং আমরা এই জায়গাটাতেই বলতে পারি যিনি ক্ষমা করতে পারছেন তিনি অনেক স্ট্রং বলেই পারছেন। মূল্যবোধের সাথে সম্পর্কটা হচ্ছে যে আমরা অনেক সময় যেটা করি সেটা হচ্ছে যে আমরা মূল্যবোধটাকে ক্ষমার সাথে ট্যাগ করে একটা মানুষকে বাধ্য করি যে তোমার সমাজে এটা আছে, তোমার ধর্মে এটা বলছে, এই জন্য তোমাকে ক্ষমা করতে হবে। এইটা আসলে করা যাবে না। অবশ্যই তার মূল্যবোধই তাকে গাইড করবে তার জায়গাটাতে পৌঁছাতে গেলে, তার ধর্মীয় চিন্তা চেতনাই কিন্তু তাকে গাইড করবে। অবশ্যই যখন ধর্মে বলা হচ্ছে, যে কোনো ধর্মে, যে ক্ষমা একটা মহৎ গুণ, সেই জায়গাটা তিনি যদি বিশ্বাস করে ক্ষমা করেন এবং তিনি সেই প্রশান্তিটা লাভ করেন, এর থেকে তো আনন্দের আর কিছু হতে পারে না, যে তিনি তার মনের জায়গাটাকে, তার স্পিরিচুয়াল ফিলিংটা দিয়ে তিনি হিল করতে পারছেন। ঠিক আছে, কিন্তু বাধ্য করা যাবে না এখানে কোনোভাবেই। একটা জিনিস খুব গুরুত্বপূর্ণ যেটা আপনি বলেছেন ডক্টর অমিত, সেটা হচ্ছে ইগো। ক্ষমা রিকনসিলিয়েশনের ঠিক মাঝখানটাতে ইগো বসবাস করে। সেই ইগোর ডেফিনেশনটাও কিন্তু আমাদেরকে একটু বুঝে নিতে হবে, যে প্রত্যেকটি ইন্ডিভিজুয়াল মানুষের যে ইগোটা, সেটা কিন্তু তার পারিপার্শ্বিকতাটা তাকে অনেকখানি ডিফাইন করে দিচ্ছে। বাধাটা কিভাবে দূর করা যায় সেটাও কিন্তু আমাদের শেখার এবং প্র্যাকটিস করার একটা ব্যাপার আছে। জি, অসংখ্য ধন্যবাদ ডাক্তার রাজদিক, অসংখ্য ধন্যবাদ। বুশরা, আপনার কাছে আমি একদম টেক হোম মেসেজ যেটি রয়েছে, জাস্ট একটি ওয়ার্ডের মাধ্যমে শুনতে চাই, মানে একটি সেন্টেন্সের মাধ্যমে, যে ক্ষমা প্রসঙ্গে আমরা আসলে কি মূল্যবোধটি বাসায় নিয়ে যেতে চাই আজকে। আচ্ছা, হ্যাঁ, ক্ষমা মহৎ গুণ, অবশ্যই সেটা আপনি নিবেন, কিন্তু কথা হচ্ছে যে এটা প্রথমত হচ্ছে আমি নিতে চাই কিনা, করতে চাই কিনা। হ্যাঁ, আমি ক্ষমা করার ক্ষেত্রে কাকে করছি এটাও আমার খেয়াল করা, ওখানেও নন জাজমেন্টাল থাকা। এবং যখন হচ্ছে যে জায়গাটায় ক্ষমা করা দরকার সেখানে রাখা। অসংখ্য ধন্যবাদ মাহমুদা মোহসিনা বুশরা। নিশ্চয়ই পরবর্তী সময়ে আমরা এই প্রসঙ্গে আবার কথা বলবো। দুজনকে ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আমরা একেবারে শেষ পর্যায়ে ক্ষমা ও মনের যত্নের জন্য, নিজের প্রশান্তির জন্যই যেখানে প্রযোজ্য সেখানে ক্ষমা করা উচিত। ক্ষমা আসলে কোন দুর্বলতা নয়, সেটি একটি শক্তিরই প্রতীক, কারণ সবাই ক্ষমা করতে জানে না, এবং ক্ষমা করার এই প্রবণতাটি আমাদের রাখা উচিত নিজের যত্নের জন্য, মনের যত্নের জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।